আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। অলরেডি আপনারা ক্যাপশন দেখে বুঝে গেছেন যে আসলে আমরা আজকে লজিস্টিক রিগ্রেশন নিয়ে কথা বলবো। তো লজিস্টিক রিগ্রেশন শুরু করার আগে আমি আপনাদের কাছে কিছু কোশ্চেন করতে চাই। অর্থাৎ আমাদেরকে কোনো একটা কিছু শেখার পূর্বে জানতে হবে যে এই জিনিসটা আমি কেন শিখবো, কি শিখতেছি, কখন আমার এই জিনিসটা কাজে লাগবে বা কোথায় কাজে লাগবে। অর্থাৎ লজিস্টিক রিগ্রেশন কি, লজিস্টিক রিগ্রেশন কেন ব্যবহার করা হয় এবং কোথায় ব্যবহার করা হয় এবং কখন ব্যবহার করা হয়। সো লজিস্টিক রিগ্রেশন হচ্ছে আপনার একটা ক্লাসিফিকেশন অ্যালগোরিদম। যদিও আপনাদের প্রথমে মনে হতে পারে যে এটা মনে হয় রিগ্রেশন টাইপের কোনো একটা অ্যালগোরিদম, আসলে না। যদিও এটার নামে অনেকটা ভাইব আছে যে লজিস্টিক রিগ্রেশন, হয়তো বা মনে হয় রিগ্রেশন টাইপের কিছু আছে, আসলে এরকম কিছু নেই। এখানে যা আছে সব ক্যাটাগরিক্যাল টাইপের, মানে আমরা ডেটা নিয়ে কাজ করি। তো এই ক্ষেত্রে এই জিনিসটা ডাউট রাখবেন না। আমরা লিনিয়ার রিগ্রেশনে দেখছি, যেমন ধরেন আমরা কিছু ফিচার দিই, ফিচার দেওয়ার পরে আমরা একটা ভ্যালু প্রেডিক্ট করি। অর্থাৎ কার প্রাইস, মানে গাড়ির দাম কত, বা স্টুডেন্ট কত মার্কস পেতে পারে, বা ওই ব্যক্তি কত স্কোর করতে পারে জব সেক্টরে। তো আমরা সাধারণত স্কোর নিয়ে কাজ করি। কিন্তু আমরা এখন লজিস্টিক রিগ্রেশনে আমরা কি করব, ক্যাটাগরিক্যাল ভ্যালু নিয়ে কাজ করব। অর্থাৎ একটা স্টুডেন্টের ধরেন অনেকগুলা ডেটা দেয়া আছে, অর্থাৎ সে কত ঘন্টা পড়ে, কত ঘন্টা ঘুমায়, কত ঘন্টা মোবাইল ইউজ করে। তো সবগুলা ডেটার পরে একটা টার্গেট কলাম দেয়া আছে যে সে কি পাস করবে না ফেল করবে। বা একটা ক্যান্ডিডেট, একটা ক্যান্ডিডেটের মনে করেন আপনার অনেকগুলা ক্রাইটেরিয়া দেয়া আছে, তো ওই ক্যান্ডিডেট কি জব পাবে কি পাবে না, মানে ইয়েস অর নো। তো আমরা যদি এখানে আমাদের ক্লাসগুলো দেখি যে সাধারণত দেখেন কি কি টাইপের হতে পারে, মানে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এখানে কয়েকটা ক্লাসের মানে আউটপুট কলামের ভেরিয়েবল গুলা রাখছি। যেমন ধরেন আমরা দিতে পারি কি, যে ইয়েস অর নো, মানে হবে কি হবে না। আমরা সাধারণত ক্যাটাগরিক্যাল কলাম গুলা নিয়েই কাজ করব জন্য, মানে কাজ করবো এই জন্য আমি এগুলো বলতেছি। তারপরে কোন একটা স্টুডেন্ট কি পাস করবে না ফেল করবে। তারপরে ধরেন আপনার সিভি, এটা কি অ্যাকসেপ্ট হবে কি রিজেক্ট করবে। অথবা আমরা সর্বশেষ যেটা আছে যে বাইনারি ওয়ান অথবা জিরো। ওয়ান মানে হচ্ছে আপনার ট্রু, যেটা আমরা সাধারণত জানি প্রোগ্রামিং ভাষায়। আর জিরো মানে কি, জিরো মানে ফলস। অর্থাৎ আমরা বলতে পারি কি, আমরা সবকিছু এখন ক্যাটাগরিক্যাল সেন্স থেকে ভাববো, বা ক্যাটাগরিক্যাল সেন্স থেকে আমরা আমাদের যেই অ্যালগোরিদমটা আছে ওইটা বিল্ড করব। তো এখন দেখেন আমাদের আরেকটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি কি, যে কোনো একটা কিছু হওয়ার সম্ভাবনা, এটাকে আমরা সাধারণত প্রবাবিলিটি বলি। তবে এইটার যে একটা রেঞ্জ আছে, রেঞ্জ বলতে কি, যে আমরা সাধারণত কি জিরো থেকে ওয়ান বলি, অথবা আমরা বলতে পারি যে জিরো থেকে 100, বা মানে 100%। অর্থাৎ এখানে ধরেন একটা স্টুডেন্ট এত ঘন্টা পড়ে, তো সে তার মার্কস কি রকম আসতে পারে, বা সে কি পাস করতে পারে কি পারে না, সেটা নিয়ে যদি আমরা বলি যে আচ্ছা স্টুডেন্ট পাস করবে, তার পার্সেন্টেজ কত, যে 80% সে পাস করবে। তার মানে আমরা তার স্ট্যাটাসটাকে কি ধরে নেব, পাস না ফেল। অবশ্যই পাস, কারণ কি এখানে চান্সেস হইতেছে আপনার 80%। ভালো কথা, এটা কিন্তু পজিটিভ চান্স। আবার ধরবেন না যে 80% চান্স মানে সে, মানে ফেল করার চান্স কত 80%, ওইটা না, আমরা এটা পজিটিভ সেন্স থেকে ভাবতেছি। অর্থাৎ একটা স্টুডেন্ট পাস করবে, ওটা কি 80%, অর্থাৎ পাস করার সম্ভাবনা 80%। তাহলে কি আমরা এটাকে ধরে নেব পাস না ফেল, আমরা ধরে নিব সেটা হচ্ছে পাস। এর কারণ হচ্ছে আমাদের প্রবাবিলিটির ক্ষেত্রে, মানে এই লজিস্টিক রিগ্রেশনের জন্য আমরা যে প্রবাবিলিটিটা ব্যবহার করতেছি বা যে ফাংশনটা ব্যবহার করতেছি, এইখানে আমরা সাধারণত 50% কে ধরে নিতেছি কি, 50% এন্ড অ্যাবাভ, এটাকে আমরা ধরে নিতেছি ট্রু। অর্থাৎ 50% থেকে উপর যা আসবে সব হইতেছে আমাদের ট্রু, আর 50% থেকে নিচে যা আসবে সব হইতেছে কি আমাদের ফলস। তো এই ক্ষেত্রে দেখেন 80% সেটা পাস করবে, 20% এটা কি পাস না ফেল, অবশ্যই ফেল, কারণ কি সে 50% থেকে কম, সে ফেল। আরেকটা আছে কি 50%, এখন বলেন এটা কি পাস করবে না ফেল করবে, অবশ্যই পাস করবে, কারণ আমি কি বলছি 50% এন্ড অ্যাবাভ, তাহলে সে পাস করতেছে। আরেকটা হচ্ছে কি 65%, সেও পাস করতেছে। আরেকটা কি 49%, সে কি ফেল, কারণ 50% হলে আমরা ধরে নিতে পারতাম। তো এখন আমি যদি বলি এইখান থেকে যে আমাদের লজিস্টিক রিগ্রেশনটা হইতেছে এইরকম, যে আপনার যে ফিচার গুলো আছে ওই ফিচার গুলো সে, ওই ফিচার গুলো থেকে সে প্যাটার্ন রিড করবে, প্যাটার্ন রিড করার পরে সে একটা প্রবাবিলিটির ভ্যালু দিবে, মানে আপনাকে দিবে না, সে নিজে একটা প্রবাবিলিটি ভ্যালু বের করবে যে আচ্ছা এত পার্সেন্ট
মানে প্রবাবিলিটি ধরেন 65%, তখন সে 65% কে কনসিডার করে নিতেছে কি যে 1 অথবা পাস অথবা আপনার অ্যাকসেপ্টেড, মানে ওইখানে ক্লাসে যা আছে তা। সুতরাং আমি বলতে পারি যে আপনার ইন্টারনাল যে মেকানিজমটা আছে লজিস্টিক রিগ্রেশনে, সেখানে কি তারা প্রবাবিলিটি সেন্স থেকে কাজ করে। যেমন ধরেন আমরা যদি একটা সিগময়েড ফাংশন একটা গ্রাফ দেখি, যদিও আমার মানে ড্রয়িংটা খুব বেশি একটা ভালো হয় নাই, খুবই বাজে একটা, তারপরে জাস্ট এখান থেকে কিছু একটা বুঝতে পারবেন। এখানে দেখেন এখানে কি আছে, একটা এটা হচ্ছে একটা গ্রাফ, সাধারণত এটা সিগময়েড ফাংশনের গ্রাফ বললেও হয়। এখানে আমি এই গ্রাফটাকে এইভাবে প্লট করছি, দেখেন এখানে হচ্ছে 0 থেকে 0.5, অর্থাৎ এই রেঞ্জে যা পড়বে, এই রেঞ্জে যা পড়বে সব হইতেছে নো অথবা জিরো অথবা ফেল, মানে নেগেটিভ জিনিসটা আমি ধরে নিতেছি, বা ফলস, আমি কি ধরতেছি ফলস। আর যদি 0.5 থেকে উপরে হয় তাহলে সেটাকে আমি কি ধরতেছি ইয়েস বা ট্রু। এটা হচ্ছে আমার সিগময়েড ফাংশনের গ্রাফ। তার মানে লজিস্টিক রিগ্রেশনের অ্যালগোরিদম সাধারণত ধরেন আপনি একটা ধরেন আপনার ফিচার আছে x1, এখন ফিচারের ভ্যালু হচ্ছে 60, আর এটা হচ্ছে কি আপনার আউটপুট কলাম। তো আপনি যখন 60 দিলেন, তারপরে সেটা হচ্ছে কি লজিস্টিক রিগ্রেশনের অ্যালগোরিদমে গেল, অ্যালগোরিদমে যাওয়ার পরে সে প্রেডিক্টেড একটা ভ্যালু পাবে, লাইক ভ্যালুটা হতে পারে আপনার এরকম যে 65% বা সামথিং। তখন সে দেখবে যে সে কি আপনার 50% থেকে নিচে না উপরে, দেখা গেল কি 65% অবশ্যই 50% থেকে উপরে, সো সে ইয়েস এর ঘরে পড়ে যাবে। তো এইখানে যে আপনার গ্রিন কালার যেটা আছে সেটা হচ্ছে ইয়েস, অর্থাৎ 0.5। এখানে 0.5 বলতে কিন্তু 50%, আবার ভাববেন না যে 0.5 মানে কি, এখানে 0.5 হচ্ছে 50%। আবার এই যে আমি 65% কে যদি আমি পার্সেন্টেজ সরাই ফেলি তাহলে কি আসতে পারে দেখেন তো, তাহলে এরকম আসবে না যে 0.65। তো এইটাই, তো আমাদের তো প্রথমেই বলছি যে প্রবাবিলিটি সেন্সটা কি রকম ছিল, যে প্রবাবিলিটিতে আপনার সাধারণত সরি প্রবাবিলিটিতে সাধারণত কি আপনার 0 থেকে 1, তো 0 থেকে 1 অথবা 0 থেকে 100%। তো এখানে আমরা যখন 0 থেকে 1 ধরে বলতেছি কি যে এই পার্সেন্টেজ মানে পার্সেন্টেজটাকেই আমরা নরমালি ইন্টিজারে কনভার্ট করতেছি, সেটা হচ্ছে কি 0 থেকে 1। এটা নরমালি যে আমরা 100 দিয়ে ভাগ দিলে যেটা মানে পার্সেন্টেজ থেকে নরমাল ভ্যালুতে নিয়ে এসে ওইভাবে। তো এইটা দেখেন যে এখানে বলতেছে কি যে আমার যদি 0.5 থেকে বা 0.5 রেঞ্জের মধ্যে কোনো ভ্যালু থাকে তাহলে সেটা হচ্ছে কি আমার পজিটিভ, অর্থাৎ ট্রু। এই যে 0.5 থেকে 1 পর্যন্ত যা আছে সব হচ্ছে ট্রু, এবং 0 থেকে এই 0.5 এর নিচে 0.5 সে টাচ করবে না, এখানে যা আছে সব হচ্ছে কি আমার ফলস। তো এটা হচ্ছে আপনার একটা জাস্ট বেসিক কনসেপ্ট যে লজিস্টিক রিগ্রেশনটা কিভাবে কাজ করতেছে। লজিস্টিক রিগ্রেশন আপনার ফিচার গুলো নিবে, নেয়ার পর সেটা প্যাটার্ন রিড করবে, প্যাটার্ন রিড করার পর সিগময়েড ফাংশন আছে, ওই ফাংশনের মাধ্যমে আপনার একটা ভ্যালু জেনারেট হবে, মানে জেনারেট তো আর হবে না, ক্যালকুলেশনের মাধ্যমে মানে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা পার্সেন্টেজে আসবে বা প্রবাবিলিটিতে আসবে। তো প্রবাবিলিটিতে যদি রেঞ্জ থাকে 0 থেকে 0.5 এর মধ্যে, মানে এটা হচ্ছে বা 0.5 না, ধরেন 0.5 থেকে 0.49 এর মধ্যে আছে, 0.5 থেকে 0.49, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার ফলস। আর যদি 0.5 থেকে 1 এর মধ্যে কোনো একটা ভ্যালু আসে সেটা হচ্ছে কি আপনার, সেটা হচ্ছে ট্রু। তো এখন আমরা সরাসরি ম্যাথের মাধ্যমে দেখব। আমরা এখানে একটা ডেটা সেট নিয়েছি, তো এই ডেটা সেটের মাধ্যমে আমরা প্র্যাকটিক্যালি এটা করে দেখবো যে আসলে লজিস্টিক রিগ্রেশনের ম্যাথমেটিক্যাল মেকানিজমটা ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ করতেছে। তো দেখেন প্রথমত এই লজিস্টিক রিগ্রেশনের ম্যাথ পার্টটা বোঝার জন্য আমাদেরকে 3টে স্টেপ বুঝতে হবে, যদিও এখানে একটা স্টেপ ছিল সেটা হচ্ছে লস ক্যালকুলেট করে, আমি ওই জিনিসটা ইগনোর করছি কারণ ওইটা এতটা ম্যান্ডেটরি না, বাট ওইটা যদি এখানে রাখতাম তাহলে আমার ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যেত, তো ওইটা না রাখলেও হবে। তো দেখেন আমাকে প্রথমত 3টে স্টেপ বুঝতে হবে। তো যেহেতু আমরা অলমোস্ট গ্রেডিয়েন্ট ডিসেন্ট করে আসছি, তো এই জন্য আমাদেরকে গ্রেডিয়েন্ট নিয়ে খুব বেশি আলোচনা করা লাগবে না, আই থিঙ্ক আমার মনে হয় আপনারা পারবেন। তো দেখেন 3টা যেই স্টেপ আছে, প্রথমটা কি প্রেডিকশন। তো এখানে একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে আপনার সিগময়েড ফর্মুলা, এই যে এটা y hat ইকুয়াল টু আপনার এই 1 ডিভাইডেড 1 প্লাস এক্সপোনেনশিয়াল মাইনাস জেড। আচ্ছা, তো দ্বিতীয় নাম্বার কি আপনার সেকেন্ড স্টেপে হচ্ছে গ্রেডিয়েন্ট। তো এখানে আমরা সাধারণত কি গ্রেডিয়েন্ট কম্পিউট করব। আর স্টেপ 3 তে আছে কি
আমাদের যে কোফিশিয়েন্টে আছে ওই কোফিশিয়েন্টকে আমরা কি করব, আপডেট করব। তো দেখেন ইনিশিয়াল অবস্থায় আমি কি করলাম, এখানে বিটা নট 0, বিটা 1 0 এবং লার্নিং রেট 0.1 রাখছি। এগুলো কিন্তু র্যান্ডম নিলেও মানে র্যান্ডমলি নিলেও হবে, এটা আমরা জানি। তো প্রথমত আমরা যদি এখানে ইটারেশন থাকবে যে আপনি এটা কত পর্যন্ত লুপটা চালাবেন, 10 বার, 100 বার বা 1000 বার, কারণ আমরা তো জানি গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি করে, যে আপনার আস্তে আস্তে লো কস্টের দিকে আগায়। তো এই জন্য আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে লুপ চালাইতে হয়। তো এই জন্য এখানে আপনি ইটারেশন সেট করে দিবেন যে আপনি কতবার লুপটা চালাতে যাচ্ছেন। তো আমরা যদি প্রথম ইটারেশন দেখি, যে ধরে নিলাম যে আমাদের ইটারেশন সংখ্যা প্রথম এটা। আচ্ছা, তো প্রথমে ইটারেশনে কি হবে, আমার স্টেপ 1 প্রথমে কি করবে, প্রেডিকশন করবে। তো আমি যদি প্রেডিকশন করতে যাই, তো আমার সূত্রটা কি ছিল, যে জেড ইকুয়াল বিটা 1 ইনটু এক্স প্লাস বিটা নট। তো দেখেন বিটা 1 এর ভ্যালু আমার কত আছে, আমি কিন্তু রো ওয়াইজ করব, প্রথমে ফার্স্ট ওয়ান, তারপরে সেকেন্ড ওয়ান, তারপরে থার্ড ওয়ান। তো প্রথম রো নিয়ে যদি আমি কাজ করি, তাহলে দেখেন বিটা 1 এর ভ্যালু তো ইনিশিয়াল অবস্থা আমরা বললামই তো 0 আছে। তো 0 ইনটু প্রথম রো এর ভ্যালু কত, 2, এক্স এর ভ্যালু 2, বিটা নট এর ভ্যালু কত, 0। তো আলটিমেটলি আমি কি পাবো, আলটিমেটলি আমি অ্যান্সার পাবো 0। এটা কোনটার জন্য, এটা হচ্ছে ফার্স্ট রো এর জন্য। তো ফার্স্ট রো এর আমার জেড এর ভ্যালু কত আসছে, 0। তো এখন যদি আমি প্রেডিকশন করি, প্রেডিকশন কি, ওয়াই হ্যাট সূত্রটা যদি আমি লিখি, সরি, আচ্ছা, তো জেড এর ভ্যালু আমি কত পেলাম এখানে, 0। 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস 2 টু পাওয়ার মাইনাস 0। তো এটা যদি আমরা এখন ক্যালকুলেটরে করি, তাহলে আমাদের ভ্যালু আসবে 0.5। তো দেখেন এই যে এটা হচ্ছে আমার প্রেডিক্টেড ভ্যালু 0.5। এটা কার জন্য আমি এখানে পেলাম, আমি এটা হচ্ছে আহ, প্রথমটার জন্য পেলাম। তো দেখেন এটা কি, ইয়েস না নো, অবভিয়াসলি ইয়েস। তো এখানে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি আমরা 1। বাট এখন যেহেতু আমরা আসলে এখনো মানে একদম ফাইনাল স্টেজে যাইনি, আমরা তো জাস্ট প্রথম ইটারেশন করতেছি, তাই না? তো এই জন্য আমরা এখানে এই 1 লিখবো না। জাস্ট এটা বোঝানোর জন্য আমরা কি করব, এই অ্যাকচুয়াল ভ্যালুটা এখানে রাখবো, অর্থাৎ 0.5। এখন যদি আমরা সেকেন্ড ইটার সরি সেকেন্ড রো এর জন্য যাই, তো আমাকে কি করতে হবে, সেম ওয়েতে সেকেন্ডটার ভ্যালু নিতে হবে। আচ্ছা, সেকেন্ড কত আছে, এক্স এর ভ্যালু 4। বাট আলটিমেটলি এখন তো কি হবে, যেহেতু প্রথম ইনিশিয়াল আমি ভি নট এবং সরি হ্যাঁ ভি নট এবং বি ওয়ান জিরো নিয়ে বিটা নট এবং বিটা ওয়ান যখন যেহেতু জিরো নিয়ে কাজ করতেছি, তো আলটিমেটলি সবগুলার জ্যাট এর ভ্যালুই আসবে 0, এবং জ্যাট এর ভ্যালু 0 আসা মানে কি, সবগুলোতেই আমি 0.5 পাবো। তো আমি এখানে একসাথে সবগুলোতে লিখে নিই। আচ্ছা, তো আমার স্টেপ 1 এর কাজ শেষ। এটা ছিল স্টেপ 1 এর কাজ। এখন কি করব আমরা, স্টেপ 2 এর মানে স্টেপ 2 এর কাজ করব। স্টেপ 2, স্টেপ 2 তে কি আছে, আমাকে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, প্রথমে যদি আমি বিটা 1 এরটা নেই, তাহলে কি দেখতে পাই, যে del L ডিভাইডেড বাই del বিটা 1 1 বাই n। n হচ্ছে এখানে আপনার টোটাল কতগুলা রো আছে, অর্থাৎ টোটাল কতগুলা ডেটা আছে আপনার ডেটা সেটে। আর এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা দিয়ে বোঝাচ্ছে টোটালটার সামেশন। সামেশন কিসের সামেশন করতে হবে, এই যে এটা, যে y হ্যাট মাইনাস y ইনটু এক্স। এখানে আই হবে কেন, মানে প্রত্যেকটা রো এর জন্য বলতেছে। তো এখন আমাকে এই ভ্যালুটা বের করতে হবে। এই ভ্যালুটা আমি কিভাবে বের করবো, দেখেন ওয়াই হেডটা কি, আমার প্রেডিক্টেড ভ্যালু, আর ওয়াইটা অ্যাকচুয়াল যে ভ্যালুটা ছিল ওইটা। তো এখন আমি যদি যে 0.5 থেকে 1 বিয়োগ দিই, যে এইটা অনুযায়ী 0.5 থেকে 1 বিয়োগ দিতে হলে কি থাকবে, -0.5 থাকবে। এটার ক্ষেত্রেও সেম -0.5 থাকবে। বাট এটার ক্ষেত্রে কি হবে, 0.5 থেকে 0 বিয়োগ দিলে কি থাকে, 0.5ই থাকে। আচ্ছা, এখন আমি যদি এটার সাথে এটা গুণ করি, দেখেন 2 যদি আমি এই যে -0.5 এর সাথে গুণ করি, তাহলে কি আমি এই ভ্যালুটা পাবো না, এটার জন্য পাবো। আচ্ছা, আমি এটা করে রাখছি অলমোস্ট, এখানে দেখি কত আসে।
ইন্টু 2 মাইনাস 1, তারপর হচ্ছে কত, মাইনাস 2। দেখেন আমি কিন্তু এখানে আহামরি কিছুই করি নাই। প্রথমত এটা ছিল আমার প্রেডিক্টেড ভ্যালু। প্রথম স্টেপে আমি এই ভ্যালুগুলো বের করলাম। ভ্যালুগুলো বের করার পরে আমি কি করতেছি, এই প্রেডিক্টেড ভ্যালু থেকে আমার অ্যাকচুয়াল ভ্যালুটা বিয়োগ দিতেছি। বিয়োগ দেওয়ার পরে আমি এই ভ্যালুটা পাচ্ছি। এটার সাথে আমি কি করতেছি, এই যে এক্স এর ভ্যালুগুলো আছে না, এই এক্স এর ভ্যালুগুলো আমি এখানে গুণ করে দিতেছি। যেহেতু এই যে গুণাকারে আছে তো গুণ করে দিলাম। এখন আমি কি করতেছি, সরি এখন আমি কি করব, এখন আমার সবগুলা সামেশন বের করব। এখন সামেশন বের করার কারণ কি, কারণ এই যে এখানে তো বলছে যে সবগুলো সামেশন, তো আমি একসাথে এখান থেকে বের করে নিই। তো এখানে যদি আমি যোগ করি তাহলে কি পাবো, আলটিমেটলি আমি পাচ্ছি আপনার এটার ইয়াটা কি ছিল, সমান সমান -1.5। এটা আমি এটার জন্য করলাম। এখন যদি শুধু এটার জন্য দেখি, এখন বলতে পারেন যে এটা আমি কেন বের করব, এই যে আমার যখন বিটা নট এটা বের করতে হবে তখন তো আমার এটা লাগবেই। তো দেখেন যদি আমি এটা বের করি তাহলে আমার ভ্যালু আসতেছে, এটা যোগ করলে -0.5। আচ্ছা, তার মানে আমি দুইটা ভ্যালু পেয়ে গেলাম। তো এখন আমার কি করতে হবে, এখন আমি এই যে এই গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করব। তো 1/n, n এর ভ্যালু কত, এখানে n এর ভ্যালু হচ্ছে 3, কারণ আমার মাত্র তিনটা ডেটা সেট নিয়ে আমি কাজ, সরি তিনটা ডেটা নিয়ে কাজ করতেছি, তাই না। ইনটু টোটালটা কত পেলাম এখানে, -1.5। সরি এটা একদম বোঝা যাচ্ছে না। 2 -1.5, এটা আসতেছে আপনার, এই যে অলমোস্ট কিন্তু আমি একটা ভ্যালু পেয়ে গেলাম। এখন যদি আমি সেকেন্ডের সূত্র লিখি, কি ছিল এটা, 1/n সামেশন অফ y hat মাইনাস y I, 1/n এর ভ্যালু কত, 3, যেহেতু আমার এটা জাস্ট রো এর সংখ্যা। এই ভ্যালুটা কত, এখানে তো আমি আগে লিখে রাখছি। আচ্ছা, কত আসছে ভ্যালু, -0.1667। আচ্ছা, তো দেখেন এখানে আমরা কি কি পেলাম। এখানে আমরা গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করলাম। গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করার পরে এই যে আমি বিটা নটের জন্য এবং বিটা ওয়ান এর সাপেক্ষে যেটা আছে সেটা আমি পেয়ে গেলাম। তো আমি যদি এই ভ্যালুগুলো জাস্ট এখানে লিখে রাখি, কারণ আমার তো জায়গা স্বল্প, তো এই জন্য আমাকে মুছে ফেলতে হবে। এটা ছিল কত, -0.5, আর বিটা নটেরটা সেটা হচ্ছে আপনার -0.1667। আচ্ছা, তাহলে আমি বলতে পারি আমার স্টেপ 2 শেষ। এখন আমরা স্টেপ 2 শেষ করার পর আমরা কি করব, স্টেপ 3 তে যাব। স্টেপ 3 তে গিয়ে কি করব, আমাদের কোএফিসিয়েন্ট গুলাকে আপডেট করব। কারণ এখানে দেখেন আমরা যখন কোএফিসিয়েন্ট গুলা নিয়েছিলাম তো কি নিয়েছিলাম, জাস্ট হচ্ছে র্যান্ডম ভ্যালু। যদিও আমি এখানে 0 দিয়ে শুরু করছি, কারণ জিনিসটা আরো খুব সহজ হইতেছে বা ফ্লেক্সিবল হইতেছে বোঝানোর জন্য। তো এই জন্য আমি আসলে 0 থেকে শুরু করছি, বাট এটা র্যান্ডম ভ্যালু। তো এখন আমরা কি করব, এটাকে আপডেট করব, কারণ আপডেট করলেই তো আমাদের কস্ট কমে যাবে এবং আমরা আমাদের অপটিমাল কোএফিসিয়েন্টটা পাবো। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টের অ্যাকচুয়াল মেইন মানে অ্যালগরিদম। এটা তো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে ভালোভাবে দেখছিলাম, তাই না। তো এখন আমরা কি করব, আমাদের কোএফিসিয়েন্টকে আপডেট করব, এবং এটা হচ্ছে স্টেপ 3। আচ্ছা, কোএফিসিয়েন্টকে কিভাবে আপডেট করে, বিটা 1 ইকুয়াল বিটা 1 মাইনাস লার্নিং রেট ইনটু, আচ্ছা এখন দেখেন বিটা ওয়ান এর ভ্যালু কত, আমার বিটা ওয়ান এর ভ্যালু হচ্ছে আমার বর্তমানে 0, মাইনাস লার্নিং রেটের ভ্যালু কত, 0.1 ইনটু এটার ভ্যালু কত ছিল আপনার, -0.5।
এখন যদি আপনি আচ্ছা এখানে আমারটা করাই গেছে, তারপর আমি সরাসরি খাতা কলমে করি। ইন্টু মাইনাস 0.5, আমার ভ্যালু আসছে 0.05। এটা কার জন্য? এটা হচ্ছে ভিটা ওয়ান এর ভ্যালু। তারপর আমি যদি ভিটা নটেরটা দেখি তাহলে কি আসবে দেখেন, সেম ভিটা নট মাইনাস আলফা, এটা ছিল 0.1 ইন্টু এটা ছিল কত, মাইনাস 0.1667। আমি যদি এখন গুণ করি তাহলে কি পাবো, 0.01667। তো দেখেন আলটিমেটলি দিন শেষে আমি কি পেলাম, আমি দুইটা কোফিশিয়েন্টের ভ্যালু পেলাম। একটা হচ্ছে ভিটা নটের ভ্যালু, আর একটা হচ্ছে কি, সরি, একটা হচ্ছে ভিটা ওয়ান এর আর একটা হচ্ছে ভিটা নটের। তো এই যে এই দুটো হচ্ছে আমার অপটিমাল। এখন বলবেন অপটিমাল এক ইটারেশনে? এটা তো জীবনেও পসিবল না। হ্যাঁ, এক ইটারেশনে এটা অপটিমাল, বাট আমি তো আর ইটারেশন এক রাখতেছি না, মানে ইপক সংখ্যা তো আমার এক থাকবে না। আমার কি হবে, ইটারেশন থাকবে আমার 1000 বা 500 এরকম। অর্থাৎ 500 বার লুপ ঘোরার পরে আমি অ্যাকচুয়ালি আমার যেই অপটিমাল বা ডিজায়ার যেই ভিটা নট এবং ভিটা ওয়ান এর ভ্যালুটা আছে ওই ভ্যালুটা পাবো। তো এখানে যেহেতু হাতে তো আর 100 বার বা 500 বার করা সম্ভব না, তো এই জন্য আমি জাস্ট একবার করলাম। আপনাদেরকে জাস্ট আমি অ্যাপ্রোচটা বোঝানোর চেষ্টা করলাম যে লজিস্টিক রিগ্রেশনের ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কিভাবে কাজ করতেছে, মানে ব্যাকগ্রাউন্ডে ম্যাথমেটিক্যাল যে মেকানিজমটা আছে ওইটা এখানে কিভাবে পারফর্ম করতেছে। এখন দেখেন এটা হচ্ছে জাস্ট মানে এইবার আমরা একটা একটা মানে সার্টেন সময় গিয়ে অপটিমাল ভ্যালুটা পাবো। তারপরে আমরা ওই অপটিমাল ভ্যালুর সাপেক্ষে যখন আমরা নতুন একটা ভ্যালু দিব, সাপোজ আমি এখানে ভ্যালু দিলাম, যে দেখেন এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে ইভেন সংখ্যাগুলোর ভ্যালু সবসময় ওয়ান আসতেছে, তাই না? তো আমি যখন মনে করেন এখানে অপটিমাল ভ্যালু পেয়ে গেলাম মনে করেন, তো আমি যখন এখানে একটা ভ্যালু দিব 8, তখন সে বের করবে যে 8 কি 0 হবে না 1 হবে। তখন কিন্তু আর এই যে 0.5 বা 0 পয়েন্ট সামথিং আসবে না, কারণ আমি তো বলেই নিলাম যে এখানে জাস্ট আমি ক্যালকুলেশন পারপোজের জন্য আমি এখানে এই ভ্যালুটা এইভাবে রাখছি। আর না হয় আমি কিন্তু সবগুলো যে ওয়ান আকারে দিতাম, আমি সবগুলো ওয়ান আকারে দিতাম। এখন আবার এটা বললেন না যে ভাই অড সংখ্যাতে আবার ওয়ান আসলো কেন? আমার তো এখানে তো এটা তো ট্রেনিং, মানে ট্রেনই তো করা হয় নাই। তিনটা ডেটা দিয়ে কি আমি ট্রেন করতে পারবো? আমার মডেলকে ট্রেন করার জন্য মিনিমাম লাগবো আপনার মিনিমাম 1000 ডেটা তো লাগবে, তাই না? তাহলে তো আমি ভালোভাবে ট্রেন করতে পারবো। তো যখন আমি মনে করেন কি 8 দিব বা অন্য একটা যে কোনো ভ্যালু দিব, তখন সে সরাসরি এই যে প্রেডিকশন করবে। তখন আর এই অ্যাপ্রোচ গুলো লাগবে না, কারণ তখন তার কাছে অপটিমাল ভিটা ওয়ান থাকবে এবং অপটিমাল ভিটা নট থাকবে। তো ওই ভ্যালুটা শুধু বসাবে, ভিটা ওয়ান এর ভিটা নটের, আর এক্স তো এই যে আপনি এখান থেকে নিতেছে 8। তারপরে এই জ্যাটের ভ্যালুটা ক্যালকুলেট করবে, তারপরে ওয়াই এর একটা ভ্যালু আসবে, সেটা অবশ্যই 0 থেকে 1 এর মধ্যে আসবে। এই ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে আসবে। যদি মনে করেন 0.6 আসলো, দ্যাট মিনস 1। যদি মনে করেন 0.3 আসলো, দ্যাট মিনস 0। ওই যে প্রথমে যে আমি বললাম যে আসলে লজিস্টিক রিগ্রেশন কাইন্ড অফ না, পুরোটাই প্রবাবিলিটির মতো কাজ করতেছে। তো এটা ছিল আপাতত ম্যাথমেটিক্যাল ইনটিউশন। তো এখন আমরা এই সেম জিনিসটাই করে দেখবো যে আসলে এটা করে কিভাবে করা যায়, কারণ করে আমরা মোটামুটি 1000 বা 2000 ইটারেশন দিয়ে কাজ করতে পারবো। তো চলেন করে দেখি। তো আমরা যদি ওই সেম জিনিসটা এখন আমাদের ল্যাপটপে রান করে দেখি, অর্থাৎ পাইথনে কোড করে দেখি, তাহলে আমরা মানে আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারবো। এর কারণ হচ্ছে আমরা ওইখানে সাধারণত একটাই স্টেপ করে দেখছিলাম, অর্থাৎ একবার ইটারেশন করছি, বাট এখানে আমরা এর থেকে বেশি করতে পারি। তো দেখেন প্রথমত কি, আমরা ওই সেম ভ্যালুটা নিছি এক্স এর মধ্যে, যেমন 243, এবং ওয়াই এর মধ্যে কি নিছি, 110। ওয়াই হচ্ছে আমার আউটপুট কলাম আর এক্স হচ্ছে কি আমার ইনপুট কলাম, ঠিক আছে? এখন এক্স কে আমি রিশেপ করলাম, এক্স যেহেতু এখানে ওয়ান ডাইমেনশন, তো এটাকে আমি কি করতেছি, টু ডাইমেনশন করছি। আচ্ছা, তো আমাদের যে ম্যাথ ইনটিউশন, মানে আমরা যখন বোর্ডে দেখছিলাম, তো ওইখানে আমাদের প্রথম কাজ ছিল কি, স্টেপ ওয়ানে যাবার পূর্বে আমাদের প্রথম কাজ ছিল ইনিশিয়ালাইজ করা। তো বলছিলাম যে আপনারা র্যান্ডম ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারবেন, বাট আমরা কি করতেছি, সিম্পলিসিটির জন্য আমরা জিরো দিয়ে অ্যাসাইন করতেছি।
তো এখানে ভিটা 1 এবং ভিটা নটকে আমরা কি করলাম 0 দিয়ে আছে। এটা বলবেন না, ভাববেন না যে আবার এখানে 0,0, এখানে আসলে ফ্লোটিং ভ্যালু নেওয়া হয়েছে, মানে 0.0 মানে হ্যাঁ 0.0, এবং ভিটা নোটের ক্ষেত্রেও সেম 0.0, এবং লার্নিং রেট কত 0.1 নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এটা জাস্ট ওই সেম জিনিসটাই কপি পেস্ট, অর্থাৎ বোর্ডে যা করছি এখানে সেম জিনিসটা করতেছি। তো দেখেন আমরা কি করতেছি, একবার এপক নিলাম, অর্থাৎ ইটারেশন হবে একবার। এই যে এখানে কি ফর ইপক ইন রেঞ্জ এপক্স, এখানে কতবার আছে, এই যে একবার দিয়েছে, অর্থাৎ লুপটা আমার শুধু একবারই ঘুরবে। তো দেখেন প্রথম স্টেপটা কি ছিল আমার, যে স্টেপ 1 এর প্রথমটার কাজই ছিল কি প্রেডিকশন করা। তো প্রেডিকশন আমরা কিভাবে করব, প্রথমে আমরা জ্যাটটা ক্যালকুলেট করব, জ্যাট ক্যালকুলেট করার পর আমরা কি করব, এই যে আমাদের যে সিগময়েড ফাংশনটা আছে, যেমন 1 ডিভাইডেড 1 প্লাস তারপর হচ্ছে আপনার এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার মাইনাস জেড বা ই টু দি পাওয়ার মাইনাস জেড যেটা ছিল, এই যে সেটা হচ্ছে আমার সিগময়েড ফাংশনের ফর্মুলা। তো এখানে তো আমি জেড ক্যালকুলেট করলাম, এই যে এখানে আমি জেড ক্যালকুলেট করলাম, করার পরে কি আমি সিগময়েড ফাংশনের মধ্যে জেডের ভ্যালু দিয়ে আমি আমার এই যে প্রেডিক্টেড ভ্যালুটা পেয়ে গেলাম। তো এটা তো পুরো তিনটা রো এর জন্যই হবে, তাই না? তো এখানে কি ওয়াই এর মধ্যে আমার আছে প্রেডিক্টেড রো, প্রেডিক্টেড ভ্যালুগুলো আছে। তো স্টেপ 2 তে কি ছিল, স্টেপ 2 তে ছিল আমার গ্রেডিয়েন্ট, অর্থাৎ কম্পিউট গ্রেডিয়েন্ট। তো আমরা এখন কি করব, আমরা গ্রেডিয়েন্ট এখন ক্যালকুলেট করব। তো এখন এখানে দেখেন এই যে ডিভি 1 দিয়ে বোঝাচ্ছি আমি যে ভিটা 1 এর জন্য, আর এটা হচ্ছে ডিভি 0 মানে ভিটা নট এর জন্য, মানে ডেরিভেটিভ অফ ভিটা 1, ওই সেন্স থেকে লিখছি আর কি। তো এটা তো জাস্ট একটা ভ্যারিয়েবল, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তো ওইখানে যেই ফর্মুলাটা ছিল, তো এই সেম ফর্মুলাটাই আমরা এখানে লিখে রাখছি। এই দেখেন যেমন এই যে ওয়াই প্রেডিক্ট মাইনাস কি আমার ওয়াই অ্যাকচুয়াল, আর এখানে কি হইতেছে যে ভাগ যেতেছে ল্যান এক্স, অর্থাৎ আমার টোটাল যে আমরা ভাগ দিছিলাম 1/n, অর্থাৎ আমার যে টোটাল ডেটার, হ্যাঁ টোটাল ডেটা সেটের যে সাইজটা, এটা হচ্ছে ল্যান এক্স, অর্থাৎ এখানে কত আছে, এখানে আছে 3। তো কি এই 3 কাকে ভাগ দিতেছে, এই ওয়াই প্রেডিক্ট মাইনাস ওয়াই এর যে টোটাল আমার ভ্যালুটা আসবে সেটা আবার কি করতেছে আমার এক্স ডট প্রোডাক্ট করতেছে, কার সাথে, এক্স এর সাথে, মানে প্রত্যেকটা এক্স এর সাথে আমার, মানে প্রত্যেকটা রো এর যে ইররটা হবে বা আমার যে ডিফারেন্সটা হবে ওইটার সাথে এক্স গুণ করতেছে। গুণ করার পর যে ভ্যালুটা পাবে ওইটাকে আমরা কি করতেছি, ওই ল্যান দিয়ে ভাগ দিতেছি, অর্থাৎ আমার বিটা 1 এর যেই ডেরিভেটিভ, সরি গ্রেডিয়েন্ট ফাংশনের যেই ফর্মুলাটা ছিল ওইটাই জাস্ট আমরা এখানে মানে কোড দিয়ে লিখছি আর কি, মানে কোডে বাস্তবায়ন করছি। তো সেম এটা হচ্ছে কি ভিটা নটের ক্ষেত্রে এটা তো আরো সহজ, কারণ এটাতে এক্স গুণ করতে হয় না, জাস্ট ডিফারেন্সটাকে ভাগ দিলেই হয়। তার মানে আমার স্টেপ 2 তে গ্রেডিয়েন্ট কম্পিউট করা শেষ। স্টেপ 3 ছিল আমার আপডেট কোএফিসিয়েন্ট, অর্থাৎ আমার যে কোএফিসিয়েন্ট গুলো আছে এগুলো তো র্যান্ডম ভ্যালু আমি নিচ্ছি, মানে র্যান্ডম ভ্যালু নিয়ে কাজ করতেছি, তো এগুলোকে তো আপডেট করতে হবে, তাই না? তো এখন আমরা কি করতেছি, আমরা এখানে আপডেট করতেছি, কি করতেছি, ভি মানে সরি ভিটা 1 মাইনাস লার্নিং রেট ইনটু ডিভি 1, যেটা আমরা এই যে এখানে গ্রেডিয়েন্ট কম্পিউট করলাম। তো এইভাবে আমরা কি করতেছি, আপডেট করতেছি। তো এই টোটাল প্রসেসটা কতবার হবে, একবার হবে, যেহেতু আমার এপক হচ্ছে 1। দেখেন একবার হওয়ার পরে এখন আমরা দেখব কি, যে আমাদের একবার ইপোকে আমাদের প্রেডিকশন ভ্যালুর যে কি প্রেডিকশন আমরা করছি এবং আমাদের যে মানে অপটিমাল কোএফিসিয়েন্ট সেগুলো কি। যেমন দেখেন প্রেডিকশন করছি কি 0.5 0.5 0.5, আমরা কিন্তু বোর্ডে এটাই করছিলাম যে আমাদের সবগুলো প্রেডিকশন আসছিল 0.5 0.5 0.5। আচ্ছা, তো গ্রেডিয়েন্টটা আমরা যে ক্যালকুলেট করছিলাম dv1, অর্থাৎ যেটা আমরা বলতেছিলাম যে ডেল আপনার যে কি জানো যে কনস্ট, সরি লস ফাংশন হচ্ছে বিটা 1 এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করা হয়েছিল তখন আমরা কি ভ্যালু পাইছিলাম, আমরা ভ্যালুটা পাইছিলাম এই যে এটা -0.5, আর বিটা নটের ক্ষেত্রে -0.16667 এরকম পাইছিলাম, বাট এখানে 66 ওইটা কোনো সমস্যা না। তো আপডেটেড আমার কোফিশিয়েন্ট গুলো কি আসতেছে সেটা দেখেন। আপডেটেড কোফিশিয়েন্ট ভিটা নট আসলো কত, এখানে 0.05, আর ভিটা নট আসছে কত 0.167, অর্থাৎ আমরা যেটা হাতে কলমে করছি ওইখানেও সেম ভ্যালু আসছে, এখানেও সেম ভ্যালু আসছে। তো আমি বলতে পারি কি যে আমাদের ওইটাও কারেক্ট এইটাও কারেক্ট, মানে ক্রস চেক হয়ে গেল আর কি। তো দেখেন এখানে কি করতেছি, আমি প্রেডিক্ট অন নিউ ইনপুট, আমি নতুন একটা ইনপুট নিয়ে প্রেডিক্ট করতেছি।
তো ধরেন এখান থেকে আমি একটা এই যে ইনপুট দিলাম টেস্ট ইনপুট 8, তো এই 8টা যাচ্ছে কোথায়, টেস্ট ইনপুট ভেরিয়েবলের মধ্যে থাকতেছে। তারপর প্রেডিক্ট ফাংশনকে আমি কল করলাম, এই যে প্রেডিক্ট ফাংশন এখানে, সেখানে আমি এই যে টেস্ট ইনপুট অর্থাৎ 8 পাস করে দিলাম। তো x এর মধ্যে এখন কত আছে, x এর মধ্যে 8 আছে। প্রথমে আমার কি করতে হবে, আমাকে জ্যাট ক্যালকুলেট করতে হবে। জ্যাট ক্যালকুলেট করার পরে সিগময়েড ফাংশনে আমি জ্যাটের ভ্যালুটা দিলে যেটা পাবো সেটাই হচ্ছে কি আমার প্রেডিক্টেড ভ্যালু, এবং ওইটা আমি কি করতেছি, রিটার্ন করতেছি। তো এখন দেখা যাচ্ছে কি যে x দিলে আমি ভ্যালু পাচ্ছি 0.6027। এটা কিন্তু আসলে ভ্যালু না, এটা হচ্ছে পার্সেন্টেজ। তো এটাকে আমরা কি বলতে পারি যে 1, অর্থাৎ x8 দিলে আমরা 1 পাচ্ছি। তো এই হচ্ছে ওভারঅল পুরো কনসেপ্ট। তো আশা করি যে আপনারা ম্যাথমেটিক্যাল ইনটিউশনটা বুঝতে পারছেন, যে আসলে মেকানিজম মানে ম্যাথ কিভাবে কাজ করতেছে এই জিনিসটা বুঝতে পারছেন। সো এতটুকু। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা ডাউট থাকে প্লিজ আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।